I'm going to take a class on right use of verb, and it is not possible for me to talk about all the rules of right use of verb in a single class, and therefore the classes will be segmented. And today is my first lecture on the rules of right use of verb. Try to pay attention to understand these rules well, and I will take my class both in Bangla and English by mixing my language just for your understanding, because I would like to focus on your understanding, and therefore the language will be both Bangla and English. The first rule, first rule is preposition এবং possessive. এরপরে সবসময় মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়। যখন একটি সেন্টেন্সের মধ্যে তুমি প্রিপোজিশন দেখতে পাবে অথবা কোনো পজিটিভ দেখতে পাবে, অথবা যদি দুটো একসাথে দেখতে পাও, তাহলে সেক্ষেত্রে তুমি পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করবে। এবং এটি কিন্তু শুধু রাইট ইজ ভার্বের ক্ষেত্রে না, এটি কিন্তু তুমি যখন কোনো একটা সেন্টেন্স তৈরি করতে যাবে তখন কিন্তু এই নিয়মটা তোমাকে ফলো করতে হবে, এই নিয়মটিকে অনুসরণ করতে হবে। অলওয়েজ আইএনজি উইল বি অ্যাডেড উইথ দ্য প্রিন্সিপাল ভার্ব আফটার প্রিপোজিশন অর পজিটিভ অর অর। লুক এট দ্য এক্সাম্পল। এক্সাম্পলটা দিকে দেখো। শি persisted in my sin. So look at this sentence. Here in is a preposition and my is a possessive. এখানে in এবং my দুটো এসেছে, দুটোর পরে আবার মূল ভার্ব এসেছে, তার সাথে কিন্তু আমাকে আইএনজি যোগ করতে হয়েছে। যদি এমন হতো যে না এখানে একটি মাত্র থাকতো, যে হয় শুধু প্রিপোজিশন আছে না হলে পজিটিভ আছে, সেক্ষেত্রেও কিন্তু আমার মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, he went on লাফিং, অন একটি প্রিপোজিশন এবং তারপরে লাফ, এটি কিন্তু একটি ভার্ব এবং সেক্ষেত্রে কিন্তু এই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এটি একটি নিয়ম, যে নিয়মটা আমাদেরকে অনুসরণ করতে হবে রাইট ইজ অফ ভার্বের ক্ষেত্রে। 2 নম্বর নিয়ম হচ্ছে দি এবং অফ এর মাঝখানে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তুমি যদি সেন্টেন্সের মধ্যে দেখো যে দি আছে আবার অফ আছে এবং তার মাঝখানে ভার্ব আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই দি এবং অফের মাঝখানে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে তোমাকে অবশ্যই আইএনজি যোগ করে লিখতে হবে। যেমন দি কাটিং অফ ট্রিজ ইজ টেরিবল। দি কাটিং অফ ট্রিজ ইজ টেরিবল, এখানে দি এবং অফের মাঝখানে কাট রয়েছে, অতএব যেহেতু দি এবং অফের মাঝখানে কাট আছে এটি কাটিং হবে। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে কাটিংটা বানানো করার সময় আইএনজি করার সময় কেন ডাবল টি হয়ে গেল? এটি মনে রাখবে যে একটা কনসোনেন্টের আগে যদি একটি ভাওয়েল থাকে, যেমন টি একটি কনসোনেন্ট এবং ভাওয়েল হচ্ছে ইউ, সেক্ষেত্রে আইএনজি যোগ করার সময় ওই কনসোনেন্টটা সবসময় ডাবল হয়ে যাবে। এটি একটি আলাদা একটা নিয়ম গ্রামারের, সেই নিয়মটা প্রসঙ্গক্রমে বললেন। কিন্তু আমাদের যে নিয়মটি ছিল রাইট ইজ ভাবে, সেটি হচ্ছে দি এবং অফের মাঝখানে সবসময় মূল ভাবের সাথে তোমাকে আইএনজি যোগ করতে হবে সেন্টেন্সে, যদি তুমি দেখতে পাও। 3 নম্বর যে নিয়মটি সেটি হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এটি খুবই একটি সহজ রুল। যেমন আমরা যদি লিখি এ ডিউ ইন উইন্টার, যে সমস্ত সত্যগুলো ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, যেটি সবসময় সত্য, আগেও সত্য ছিল, এখনো সত্য, ভবিষ্যতে সত্য থাকবে। যেমন শীতকালে শিশির পড়ে, এটি একটি সত্য কথা। সূর্য পূর্ব দিকে ওঠে, এটি একটি সত্য কথা। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এটি একটি সত্য কথা। এই সত্যগুলো হচ্ছে চিরন্তন সত্য, এবং সেই চিরন্তন সত্যর ক্ষেত্রে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার করে এস বাই এস যোগ করতে হবে। অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে সবসময় তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। এরপরে যে জিনিসটা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাস বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যে সমস্ত জিনিসগুলো অভ্যাস, আমি যে জিনিসগুলো সচরাচর করে থাকি, সেই কাজগুলোর ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন ইউজুয়ালি, নরমালি, ফ্রিকুয়েন্টলি, নাও অ্যান্ড দেন,
ফ্রম টাইম টু টাইম, এই টাইপের যে অ্যাডভার্বগুলো অথবা অ্যাডভার্বিয়ালগুলো, অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো ব্যবহার করা হয়ে থাকে এবং সেগুলো দ্বারা অভ্যাস বোঝায়। এবং সেই অভ্যাসের ক্ষেত্রে যেমন আমি যদি বলি গোস হি গো দেয়ার এভরিডে, এভরিডেও কিন্তু একটি অ্যাডভার্ব এবং যেটি অভ্যাস বোঝাচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে এবং সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এস বাই এস যোগ করতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফলে। তো সুতরাং আমরা বুঝতে পারি যে হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাস বোঝালেও বা অভ্যাসগত কর্ম বোঝালেও সেটিও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসাবে ব্যবহৃত হবে, রাইটে জব হবে। এরপরে যদি আমরা দেখি যে লেট আছে, লেটের পরে সব সময় অবজেক্ট এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যদি তুমি লেট দেখো সেন্টেন্সের মধ্যে, তাহলে লেটের ক্ষেত্রে তোমাকে যে কাজটি করতে হবে সেটি লেটের পরে তোমাকে অবজেক্ট ব্যবহার করতে, যদি অবজেক্টের ব্যবহারটা এটা তো রাইট জব ভার্বের বিষয় না, কিন্তু এটা আমাদের জানা থাকা দরকার যে লেটের পরে সাধারণত অবজেক্ট ব্যবহৃত হয়। আর মূল ভার্ব যেটি থাকবে সেটি কিন্তু প্রেজেন্ট ফর্ম করতে হবে। যেমন আমি যদি বলি লেট মি ফিনিশড দি ওয়ার্ক, এটি কিন্তু একটা ভুল সেন্টেন্স, কারণ লেট মির পরে ফিনিশড কখনো হবে না, কি হবে সেটা ফিনিশ হবে। কেন হবে? কারণ লেটের পরে সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। লেটের পরে কখনোই মূল ভার্বের পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল হতে পারবে না, লেটের পরে সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। লিস্ট যেটা নইলে বা পাচ্ছে, লিস্টের পরের সাবজেক্টের পরে শুড এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। লিস্টের পরে, লিস্ট মানে নইলে বা পাচ্ছে, এবং এই লিস্টের পরে কিন্তু সবসময় সাবজেক্টের পরে যে একটা মডেল অক্সিলারি ব্যবহৃত হবে সেই মডেল অক্সিলারি হচ্ছে শুড এবং তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন আমি যদি বলি ওয়াক ফাস্ট লেস্ট ইউ মিস দি ট্রেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেস্টের পরে ইউ সাবজেক্ট আছে এবং তারপরে কোনো মডেল অক্সিলারি নেই, কিন্তু ব্যবহার করতে হবে শুড। আর ওই যে মূল ভার্ব সেটি কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে। যদি এখানে পাস্ট ফর্ম থাকতো তাহলে সেটাকে কিন্তু প্রেজেন্ট ফর্ম করতে হতো। যেহেতু এখানে প্রেজেন্ট ফর্ম আছে সেই জন্য আর আমাকে পরিবর্তন করতে হচ্ছে না, কিন্তু যদি পাস্ট ফর্ম থাকে তাহলে আমাকে পরিবর্তন করে এটিকে প্রেজেন্ট ফর্ম পরিণত করতে হবে। সেন্টেন্সের মধ্যে যদি বি থাকে, টেন্স পার্সন অনুযায়ী am, is, are, was, were, shall be, will be। যদি তুমি সেন্টেন্সের মধ্যে বি পাও, বি ব্র্যাকেটের মধ্যে বি যদি দেখো, তাহলে তোমাকে কয়েকটি কাজ করতে হবে। যদি তুমি প্রেজেন্ট দেখো এই সেন্টেন্সটি, তাহলে আমি যা ব্যবহার করতে হবে টেন্স পার্সন অনুযায়ী। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে পার্সন অনুযায়ী ওয়াজ ব্যবহার করতে হবে। আর যদি ফিউচার টেন্স হয় তাহলে শ্যাল বি, উইল বি ব্যবহার করতে হবে। অর্থাৎ ব্র্যাকেটে যদি আমরা বি দেখতে পাই তাহলে আমরা এই কাজগুলো করবো। যেমন আমরা যদি উদাহরণটা এভাবে লিখি, যেমন হি বি এ ওয়েট ইন ফিউচার, এখানে যেহেতু ইন ফিউচার এটা বর্তমান না সেই জন্য এখানে উইল বি হবে। কিন্তু যদি এমন হতো এটা প্রেজেন্ট হতো তাহলে কিন্তু সেখানে অ্যামিজার হতো, ইজ হতো যেহেতু হি। আবার যদি পাস্ট টেন্স হতো তাহলে ওয়াজ হতো। তার মানে বি থাকলে তোমাকে টেন্স পার্সন অনুযায়ী অ্যামিজার, ওয়াজ, ওয়্যার ব্যবহার করতে। এর পরের যে নিয়মটি সেটি হচ্ছে ইফ অথবা উইশ এর পরে বি থাকলে ওয়্যার, হ্যাভ থাকলে, হ্যাভ বা হ্যাজ থাকলে হ্যাড, আর ভার্ব থাকলে, মূল ভার্ব থাকলে
past form. তো ইফ এবং উইশের পরে যদি বি থাকে তাহলে কিন্তু আমাদের আর ওইভাবে কোনো পার্সন বা টেন্স চিন্তা করা যাবে না। সেক্ষেত্রে বি থাকলেই তোমার টেন্স পার্সন আর বিবেচনা করার কোনো প্রয়োজন নেই, সেখানে অয়ার ব্যবহার করতে হবে। আর হ্যাভ বায়াস থাকলে আর কোনো টেন্স পার্সন ভাবার দরকার নেই, হ্যাভ ব্যবহার করতে হবে। আর মূল ভাব থাকলে পাস্ট ফর্ম। যেমন আমি যদি বলি ইফ আই বি এ পোয়েট, এখানে কিন্তু আমার আর অন্য কোনো কিছু ভাবার প্রয়োজন নাই, যেহেতু বি আছে এবং সে কারণে আমাকে এখানে অয়ার ব্যবহার করতে হবে। যদি হ্যাভ বা হ্যাজ থাকতো তাহলে হ্যাড ব্যবহার করতে হতো, যদি মূল ভাব থাকতো তাহলে পাস্ট ফর্ম ব্যবহার করতে। উড দ্যাট যদি থাকে, যেটা এমন যদি হতো উড দ্যাটের পরে সাবজেক্টের পরে উড এবং মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম। যেমন আমরা যদি বলি উড দ্যাট আই গো দেয়ার, এখানে কিন্তু উড দ্যাটের পরে সাবজেক্টের পরে সবসময় উড হবে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। উড দ্যাটের পরে সাবজেক্ট যখন থাকবে তারপর অবশ্যই উড ব্যবহার করতে হবে একটা, আর মূল ভার্ব যেটি হবে সেটি প্রেজেন্ট ফর্ম হিসেবে ব্যবহার করতে হবে। It is time, it is high time এবং ফ্যান্সি এরপরে মূল ভার্বের ফার্স্ট ফর্ম। যেমন ইট ইজ টাইম উই গো দেয়ার, ইট ইজ টাইম উই গো দেয়ার, ইট ইজ টাইম উই গো দেয়ার না হয়ে কি হবে এখানে উই ওয়েন্ট দেয়ার। আমরা বলেছি যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, অথবা যদি ফ্যান্সি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই পরবর্তী ভাবে পাস্ট ফর্ম করতে হবে, প্রেজেন্ট ফর্ম বা পারফেক্ট পাস্ট পার্টিসিপল করা যাবে না। আজকের জন্য আমি সর্বশেষ যে নিয়মটি সেটি হচ্ছে অতীতকালে। অতীতকালে সংঘটিত হওয়া ঘটনা বোঝাতে পাস্ট ইনডিফিনিট হবে, অর্থাৎ মূল ভার্বের পাস্ট ফর্ম হবে। যেমন আমরা যদি বলি কলম্বাস ডিসকভার, কলম্বাস ডিসকভার আমেরিকা। কলম্বাস ডিসকভার আমেরিকা। এখন প্রশ্ন হচ্ছে অতীতকালে সংঘটিত হওয়া ঘটনা আমরা কিভাবে বুঝবো? যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, এমন কোনো ক্যারেক্টার যে ক্যারেক্টারটা এখন আর বেঁচে নাই, এমন কোনো ঘটনা যে ঘটনাটা এখন ঘটেনি, অনেক আগে ঘটেছে, অথবা এমন কোনো সাল উল্লেখ থাকে বা সময় উল্লেখ থাকে যে সময় উল্লেখগুলো থাকার কারণে বোঝা যাবে যে সেটি আসলে অতীতকালের ঘটনা, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে। তো আজকে আমি একটা সিঙ্গেল ক্লাসে আমি 10টা নিয়ম, I have completed discussing 10 rules, and 10 rules related to tense and person. And these rules, not very difficult one, easy one. From school level you are reading this, but I would like to talk something more, or I would like to talk again just for your better understanding, so that you can go through these rules well and you can take preparation. And other rules will come in other few classes, and I hope you will pay attention to my lecture and it will be very much easier for you. Thank you very much. Thanks to all of you for your patient hearing.